মিউজিয়ামের সামনে। এটা 1906 সালে এই জেল স্থাপিত। আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড। অ্যাভয়েড করবেন তারা যাত্রী সাথী অ্যাপস দিয়ে গভর্নমেন্টের। এটা দিয়ে আপনারা টিকিট আপনারা একটু পজ করে দেখে নেবেন। 60 টাকা স্মরণীয় জিনিস করে রেখেছে। উপরে দীনেশ মজুমদার, তারপরে রামকৃষ্ণ বিশ্বাস। সত্যি কত মানুষ এখানে প্রাণ দিয়েছে, মারা গেছে এই টেবিলে সেই শোয়ানো। কোনো বয়স্ক লোক থাকলে বা হাঁটুর সমস্যা হলে এখানে বসতে পারবেন। কোনো দারুণ দারুণ একটা ঐতিহাসিক সাক্ষী রইলাম। গ্রাউন্ড ফ্লোরে কী আছে, ফার্স্ট ফ্লোরে কী আছে, সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক কথাই বলেছি, 6:30। এখন 6টা বেজে গেছে, এখনও বসানো আরম্ভ করেনি। এরপর ধীরে ধীরে বসানো। বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু সুদীপ কর্মকার ট্রাভেলস নতুন অধ্যায়। এখন আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম। এখন আমরা 3 নম্বর গেটে যাচ্ছি, আর এখন আমি আছি যতীন দাস পার্ক স্টেশনে, মেট্রো স্টেশন। তো হাওড়া থেকে যে কেউ মেট্রো ধরে, গ্রিন লাইনে মেট্রো করে স্প্ল্যানেডে চেঞ্জ করে এখান থেকে ব্লু লাইন মেট্রো ধরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামবেন। এই আমরা হাজরা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এখন অপোজিট ফুটে যেতে হবে, ওখান থেকে ওয়াকিং 400 মিটার মতো। শিয়ালদা ও হাওড়া থেকে প্রচুর বাস, উবের, ওলা, বিভিন্ন রকম র্যাপিডো ক্যাব বুক করেও আপনারা আসতে পারেন। এই হচ্ছে সামনে কালীঘাট মন্দিরের গেট। যারা হাজরা দিয়ে আসবেন তারা এখান থেকে এই গেট দিয়ে প্রবেশ করবেন। 3:28। এখন আলিপুর জেলের প্রায় সামনে চলে এসেছি। এটা হচ্ছে বাইরে জেলের পাঁচিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 3:30। আমি এখন রয়েছে আলিপুর মিউজিয়ামের সামনে। এটা 1906 সালে এই জেল স্থাপিত হয়। আর এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম বাস স্টপ। আমি আপনাদের পরে ডিটেল বলে দিচ্ছি কিভাবে আসবেন আপনারা। গেটের ভেতরে প্রবেশ করে গেলাম, আর এটা পজ করে দেখে নেবেন সময় এবং সময়ের টাইম, বিভিন্ন রকম টিকিট মূল্য 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শো 100 টাকা। এইদিকে হচ্ছিলো, বাঁদিকে হচ্ছে পার্কিং আছে 10টা থেকে 7টা। মান্থলি 1000 টাকা যারা রেগুলার আছে তাদের জন্য, আর 100 টাকা পার নাইট। চলো ভেতরে যাওয়া যাক। আর এই আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড। এখানে বিভিন্ন কক্ষের সামনে কিউআর কোড দেওয়া আছে, আপনারা গুগল স্ক্যান করলে পরে অডিও ভয়েস শুনতে পারবেন। অ্যাভয়েড করবেন তারা যাত্রী সাথী অ্যাপস দিয়ে গভর্নমেন্টের। এটা দিয়ে আপনারা অনলাইন বুক করতে পারেন, 30 টাকাই নেবে। এই হচ্ছে ঢুকে গেলাম ভেতরটা। কি সুন্দর চারিদিকে গার্ডেন, আর চারিদিকে ফুল, সমস্ত কিছু দিয়ে সাজানো। আর এই হচ্ছে টিকিট, আপনারা একটু পজ করে দেখে নেবেন। 60 টাকা দুজনে। সাউন্ড শো হয় 6:30 থেকে আরম্ভ, 100 টাকা করে, যেরকম আপনাদের বললাম। আপনারা আসলে অবশ্যই যারা দেখতে চান তারা অবশ্যই আগে টিকিট কেটে নেবেন, কারণ এখানে বোধহয় খুব সম্ভবত 240টা সিট এখানে অ্যাভেলেবেল আছে। যারা আগে আসবে তারা আগে কেটে নেবেন, আর সেই হিসাবে অ্যালটমেন্ট থাকে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল রক্তের অপাট, কত সুন্দর দিয়ে করা রয়েছে চারিদিকে দেখুন। এখানে কত বিপ্লবী প্রাণ দিয়েছে, কত বিপ্লবীকে অত্যাচারিত হয়েছে, সেই জায়গা ঐতিহাসিক স্থানে এসে সত্যি শিহরণ দিচ্ছে। জায়গায় মার্ক করা আছে, মার্ক ফলো করে করে যাবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমরা বাদিক দিয়ে ঢুকে। আর এটা হচ্ছে একটা ম্যাপের ডিটেল দেওয়া রয়েছে, যেরকম 1 নম্বর টিকিট কাউন্টার, 2 নম্বর অফিস ঘর, এইভাবে পজ করে দেখে নিতে পারেন একটা ম্যাপ, তাহলে আপনাদেরই সুবিধা হবে। বাংলা ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে। একটা মেমোরেন্ডাম টাইপের কত সুন্দর একটা স্মরণীয় জিনিস করে রেখেছে। উপরে দীনেশ মজুমদার, তারপরে রামকৃষ্ণ বিশ্বাস, তারপর দীনেশ গুপ্তা, তারপর প্রমোদ চৌধুরী, তারপরে অনন্ত হরি মিত্র। খুব সুন্দর পরিবেশ, গাছগাছালির ছাওয়ায়, পুরো হেরিটেজ বিল্ডিং। আর এখানে আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যে ছেলে ছিল সেই কক্ষেতে আমরা যাচ্ছি এখন।
খুব সুন্দর পরিবেশ। এই হচ্ছে বিপ্লবীরা থাকতো সেই জেলের ভেতরটা। দেখুন জেলের এমনভাবে বানানো ছিল, লকটা গেটে না রেখে এই দিক থেকে এতটা ডিস্টেন্স রেখে এখানে লক করা হতো যাতে কয়েদিরা খুলে না পালাতো। আর এই যে কিউআর কোডগুলো আছে এইগুলো সমস্ত অডিও শোনার জন্য আপনাদের এটা ইউজ করতে পারবেন গুগলে। এটা বিধানচন্দ্র রায় সেল। বিধানচন্দ্র রায় সেল দেখে এখন আমরা উঠছি নেতাজি সেলে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। উঠে আমরা পৌঁছলাম নেতাজি কক্ষ। 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি নেতাজি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন এখানে। দমন সেনগুপ্ত সেল। এই বিপ্লবীরা কত সংগ্রাম করার পর আজ আমরা স্বাধীনতা লাভ করেছি, অথচ আমরা স্বাধীনতার কি প্রকৃত ব্যবহার করতে শিখেছি? মনে তো হয় না। আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানান। এবার যাচ্ছি ফাঁসির মঞ্চের দিকে। এই সেই বিখ্যাত ফাঁসির মঞ্চ, ঠিক নেতাজি সেল, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেলের ঠিক অপোজিটে এই হচ্ছে ফাঁসির মঞ্চ। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে ঝুলিয়ে তাদের ফাঁসি দেওয়া হতো। ভাবুন কতটা প্যাথেটিক ছিল, সত্যি কত মানুষ এখানে প্রাণ দিয়েছে। আর ঠিক পাশেই রয়েছে এখানে মর্টন রুম, যেখানে পোস্টমর্টম করতো, অটোপসি করতো, সেই রুম। সেই জেলের কারাগার থেকে সমস্ত এরা সব বিপ্লবীরা এই উপর থেকে এখান দিয়ে দেখতে পারতো। দেখুন সেই সত্যি একবার বিদায় দে মা। কত বিপ্লবী কতভাবে প্রাণ দিয়েছে দেশের জন্য। এই সেই অটোপসি রুম, যেখানে শবদেহ পরীক্ষা নিরীক্ষা করতো, তারপরে হ্যাং টু ডেথ বলে ঘোষণা করতো যে মারা গেছে। এই টেবিলে সেই শোয়ানো হতো। আর ভেতরে গেলাম না, মনটা বিষণ্ণ হয়ে গেল। নির্জন কক্ষ। কত ছোট ছোট কক্ষ রয়েছে, সেই কক্ষের মধ্যে এদের গাদাগাদি করে বন্দি করে রাখতো। সত্যি দেখুন এখানে একটা ছোট্ট বাঁধিয়ে দেওয়া রয়েছে, খাট টাইপের রয়েছে আর কি। এটা খাট তো না, মানে সিমেন্টারি। আর পাশে এখানে পটি, বাথরুম এইসব করতে হতো ওই পাশেই। এই সেই দীনেশ গুপ্তর সেল। না না, যেরকম মার্ক করা আছে মার্কটাকে ফলো করবেন তাহলে হবে। এই দিকটা দেখা হয়ে গেল, কমপ্লিট হলো। এবার হবে স্ট্রিট নাম্বার 6 ধরে এবার যাচ্ছি, এগোচ্ছি। এই হলো নেহেরু সেল। জওহরলাল নেহেরু যে সেলে ছিল সেই সেলে এসে পড়লাম। প্রত্যেকটা সেল আলাদা আলাদা আছে। ইন্দিরা গান্ধীও আছে। জওহরলাল নেহেরু এখানে 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাগারে ছিলেন।
চন্দ্র রায়, তিনিও এই সেলে ছিলেন। এই যে নেহেরু সেলের এখানে যে ওয়েট করতেন, এখানে ইন্দিরা গান্ধী সপ্তাহে 2 দিন পর পর এসে এখানে কারাগারে এই গাছের তলায় বসে জওহরলাল নেহরুর জন্য ওয়েট করতেন এবং এখানেই 20 মিনিটের জন্য সাক্ষাৎ করতে পারতেন। এটা হচ্ছে লাইব্রেরি ও সেমিনার কক্ষ, পুরনো গুদাম ঘর। এখানে ভেতরে একটা এক্সিবিশন টাইপের করা আছে, আপনারা এখানে ঢুকে দেখবেন। চলুন ভেতরে ঢুকা যায়। এগুলো সবই টিকিট মূল্যের সঙ্গে, সবই ফ্রি, বাদ বাকি শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ড শো ছাড়া। সমস্ত কিছু ডিটেল লেখা আছে। প্রচুর বসার জায়গা আছে আশেপাশে। কোনো বয়স্ক লোক থাকলে বা হাঁটুর সমস্যা হলে এখানে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল জেল 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটা প্রায় 15.2 একর জমির উপরে তৈরি। পর্যন্ত এটা সংশোধনাগার হিসাবে ব্যবহার হতো, বর্তমানে এটা বারুইপুরে শিফট করা হয়েছে। এখানে আসলাম, রাইট সাইডে ওয়াশরুম আছে, যারা যাবেন ওয়াশরুম এখান দিয়ে যেতে পারবেন। আর সামনে আছে দ্বীপান্তরের বন্দি জীবন, মানে যাদের কালাপানি সাজা হতো এই জেল থেকে, মানে আন্দামানে স্থানান্তরিত হতো, তাদেরকে এই বিল্ডিংয়ের একটা ভেতরটা ফুটিয়ে তুলেছে। তাছাড়া এখানে আছে 1 নম্বর, 2 নম্বর সেল, 3 নম্বর, 4 নম্বর অবধি আছে। সমস্ত কিছু সেলগুলোর ভেতরে ঢুকে আপনাদেরকে আবার দেখাবার চেষ্টা করছি। এটা জেনারেল সেল, এটা সাধারণ বন্দীদের জন্য এই জেলে রাখা হতো। পুরনো একটা সোদা সোদা গন্ধ। এই আমি কক্ষের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে সে বাইরে থেকে গেট। তাহলে ভাবুন কেমন লাগবে একটা মানুষকে যদি এইভাবে বন্দি করে রাখে। বন্দি জীবনের একজন কয়েদিকে ধরা হয়েছে। চারিদিকে সব গাছে ভর্তি, তো আপনারা যারা প্রখর গরমে আসবেন তাদেরও কষ্ট হবে না। আর সেল নাম্বার 3 হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এটাকে টোটাল আটকে রাখা রয়েছে, দেখুন লক করে রাখা রয়েছে। তো ভেতরটা দেখাবার চেষ্টা করছি ক্যামেরার সাহায্যে। সেল নাম্বার 3 প্রচুর বসার জায়গা আছে, দেখুন রাউন্ড করে সমস্ত গ্রিন সব চেয়ার পাতা রয়েছে। নাম্বার 4 হচ্ছে পুলিশ মিউজিয়াম। এটার ডিটেলটা আপনারা পজ করে পড়ে নিন। কত বড় সেল, গাছগাছালি, পুরো স্তব্ধ। এখন আমরা নয় লোকজন আসতে পারছি, সাধারণ লোক, কিন্তু সাধারণ বন্দীদের কথা চিন্তা করে সেই সময় চিন্তা করুন তারা কত কষ্টে কিভাবে হয়েছিল। এটা হচ্ছে সেই আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে যে হয়েছিল। এই বোমা চিঠি পাঠানো ছিল D.H. কিংসফোর্ডকে 1908 সালে। সেইগুলোর কিছু মিউজিয়ামের মধ্যে রয়েছে। এই যে ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে হয়েছিল, রুম নাম্বার 2। সমস্ত বোমের খোল আর বন্দুক সেইগুলো। দারুণ দারুণ একটা ঐতিহাসিক সাক্ষী রইলাম, উপভোগ করছি। কলকাতার মধ্যে এত ভালো একটা জিনিস আছে, হয়তো অনেকেই জানেন না বা অনেকে জানেন। যারা জানেন না তারা অবশ্যই বাচ্চাদের নিয়ে চলে আসবেন, তাদের অনেক কিছু জানার বিষয় আছে। সেল থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর এইটা এখন রেস্ট্রিক্টেড এরিয়া গেছে, এইদিকে আর ঢুকতে দেওয়া হয় না। ওই জন্য মেন গেট এখন বন্ধ করে রাখা রয়েছে, এই দিকটা দেখাতে পারবো না। অনেক বড় মিউজিয়ামটা। এবার চলে যাব আমরা দ্বীপান্তরের বন্দি জীবন দেখতে। প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস, আন্দামানদের বন্দি জীবন দেখাবো। আমরা সিঁড়ি দিয়ে উঠছি।
ত্রিপুরের এই জেল কক্ষটি এইসব বাঙালি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা বিভীষিকাময় সেলুলার জেল ও কালাপানির অসহনীয় অত্যাচার সহ্য করেও তাদের রক্ত ও ঘাম জড়িয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং দেশকে অনুপ্রাণিত করেছেন। সেই সব 400 বীর বাঙালির অতুলনীয় বীরত্ব ও তাদের প্রতি আত্মবলিদানের প্রতি ও আমাদের নির্মম শ্রদ্ধা। আন্দামান সেলুলার জেলের বন্দীদের উপর প্রায় চলত নির্মম অত্যাচার, চাবুকের প্রভাব ছিল তারই অঙ্গ। এইভাবে সেই আন্দামানে সমস্ত কয়েদিদের এইভাবে ল্যাংটো করে চাবুক মারত বিপ্লবীদের। আর দ্বীপান্তরের বন্দি দশা, এইটা হচ্ছে সেই সেলুলার জেল। উনিশশো 32 থেকে 1938 অব্দি যেসব কয়েদিরা ছিল বিপ্লবীরা, তাদের সমস্ত নাম এখানে দেওয়া আছে। সত্যি দেখলে কি মনে হয় যে কত লোক আমাদের দেশের জন্য কত কিছু করেছে, আর আমরা কি করেছি। আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, সেটারও আমরা সেইভাবে প্রয়োগ করতে পারিনি। স্বাধীনতার আমরা অপব্যবহারই করে গেছি সব সময়। ঠিক আছে, চলো বেরোই। আবার জলের বোতল নিয়ে আসবেন, তারা ফ্রিতে রিফিলিং করতে পারবেন জলটা। আর তার পাশেই রয়েছে ফিডিং রুম, এখানে বাচ্চাদেরকে ফিডিং করাতে পারবেন যাদের ছোট বাচ্চা আছে। আর আমরা এখন তার আগে যাচ্ছি নজরুল কক্ষে, পরে ওই দিকটা যাচ্ছি। এই হচ্ছে নজরুল কক্ষ। নজরুল কক্ষের ভেতরে আমরা প্রবেশ করছি। ঢুকতেই কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সেলটি একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান, যা বিদ্রোহ কবিকে উৎসর্গ করা হয়েছে। তিনি 1923 সালে ব্রিটিশরা এখানে তাকে বন্দি করেছিলেন। তিনি ব্রিটিশ বিরোধী লেখার জন্য এখানে বন্দি করেছিলেন। তার মূর্তি, ছবি এবং 39 দিনের ধর্মঘট বিবরণ সহ একটি স্মৃতিস্তম্ভ রয়েছে, যা তার বিপ্লবী উত্তরাধিকারীর প্রতি তার মূল শ্রদ্ধাঞ্জলি হিসাবে কাজ করে। এই হচ্ছে বন্দীদের জীবনচর্চা, হাউ দে লাইফ। তবে এখানে প্রচুর পাখি আছে, পাখির ডাক শুনতে পাচ্ছি, খুব সুন্দর। ফরওয়ার্ড তবে একা একা আসলে একটু শিহরণ দেবেই। আর মোটামুটি পরন্ত বেলা হয়ে গেছে, এখন বাজে 4:30। চারিদিকে সূর্য ঢেকে গেছে বলে অন্ধপ্রচ্ছন্ন হয়ে রয়েছে। একদম 100% গ্যারান্টি দিচ্ছি, আপনারা কেউ যদি একা আসেন সন্ধ্যের দিকে, আপনাদের শিহরণ দেবেই দেবে। দেখুন সেলের ভেতরটা একটু দেখার চেষ্টা। স্ট্রেট পুরো ভিউটা কক্ষে। আর 3 নাম্বার পাস দিয়ে আমরা রাস্তাটা চলে এসেছি, সেটা হচ্ছে 4 নাম্বার গেটের দিকে চলে, ওয়ার্ড নাম্বার 4। দেখুন কি সুন্দর অডিওর মাধ্যমে দেখেছি। স্নান করছে, কাপড় কাচ্ছে, আর এখানে চুল কাটছে। আর এই যে জেলে এখানে টয়লেট, এখানে যারা
জেলখানার কয়েদিদের অত্যাচার করতো, চাবুক মারতো। একজন ইংরেজ মহাশয় কয়েদিকে চাবুক মারছে। কয়েদি তো না, আমাদের বিপ্লবীদের চাবুক মারছে। চা করতো, আর চা রেডি হয়ে গেলে ডাক দিত সবাইকে, সবাই এসে চা খেত। বাচ্চাদেরকে নিয়ে আসুন, তারা এই ঐতিহাসিক গুরুত্বগুলো বুঝতে পারবে এবং খুব মজা পাবে, আনন্দ পাবে। আর তাছাড়া তারা স্বাধীনতা সেই সময় করার জন্য বিপ্লবীরা যে কী কী করেছিল সেইগুলো তাদের মনে একটা ভাব ধারণা ভঙ্গি একটা স্পষ্ট হবে। তো অবশ্যই নিয়ে আসবেন। খুব বেশি খরচা না, দেখুন 30 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শো হলে দেখবেন, নাহলে দেখবেন না, কিন্তু 30 টাকা হিসাবে আমি মনে করি খুব দারুণ এই জিনিসটা। নাম্বার 7-এর পাশ দিয়েই আর্ট গ্যালারিতে যেতে হবে। এটা হচ্ছে সেল নাম্বার 5। এবারে আমরা বাঁ দিক দিয়ে যাব আর ডান দিক দিয়ে আসব। শুধু পরিবেশটা দেখুন, এত সুন্দর গাছগাছালি বনানীর মধ্যে, আপনার কোনো সময় গরম অনুভূতি হবে না। আম গাছ, তারপরে কি বলবো, কাঁঠাল গাছ, ইউক্যালিপটাস, তবে আম গাছটাই প্রচুর। এই হচ্ছে প্রদর্শনী কক্ষ, ওয়ার্ড নাম্বার 5। এটা একটা পিতলের দুর্গা। জয় মা দুর্গা, মা গো। পার্মানেন্ট এক্সিবিশন, স্থায়ী প্রদর্শনী যেটা। একটা লোহার দরজা, কানাডা এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শব্দগুলো তার আগে দিয়ে আসলাম। একা একা আসলে আপনার ভয় লাগবেই লাগবে, শিওর। চারিদিক পুরো ফাঁকা। বন্দে মাতরম। এই আর্ট গ্যালারি দিয়ে বেরিয়ে আসছি। অসাধারণ, আপনারা আসুন, একবার এসে দেখে যান, খুব ভালো লাগবে। এই সেই লাইট অ্যান্ড সাউন্ড শো আর্ট গ্যালারির ঠিক পেছন দিকটা, সেখানে চলে এসেছে। এখানে সন্ধ্যেবেলা 6:30 থেকে আরম্ভ হবে। যাই হোক, আমার তো টিকিট আছেই, আপনাদের দেখালাম। আমি পরে টিকিটের ছবিটাও দেখাচ্ছি। আর ডান দিকটা চলে গেছে ফুড জোন, এখান দিয়ে এক্সিট করতে পারেন। আর সামনেই দেখুন মাতঙ্গিনী হাজরা আন্দোলন, সে সত্যাগ্রহ আন্দোলন সে করেছিল, সেই। চলুন, এখানে অ্যাওয়ার্ড অ্যান্ড সেলটা একবার ঘুরে আসি। বিল্ডিংয়ে আসলাম, হসপিটালিটি বিল্ডিং এক্সিবিশন পুরস্কার।
সমস্ত এক্সিবিশন যা যা পুরস্কার পেয়েছে সেই পুরস্কার পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের। এটা জগন্নাথ ধাম দীঘা যে অ্যাওয়ার্ড পেয়েছিল সেইটা। গ্রাউন্ড ফ্লোরে কী কী আছে, ফার্স্ট ফ্লোরে কী কী আছে, সমস্ত কিছু দেওয়া আছে। যেমন প্রথম তলে মানে গ্রাউন্ড ফ্লোরে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধাঞ্জলি, সুভেনিয়ার ও কফি শপ ও একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন। আর ফার্স্ট ফ্লোরে আছে অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বিপ্লবীদের গল্প, ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, কারারই লৌহ কপাট, বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের অস্ট্রেলিয়া। দিয়ে বেরিয়ে গেলে নেতাজি কক্ষের পাশ দিয়ে গেলে এখানে ফুড জোন আর এক্সিটও করতে পারবেন। তবে আমরা এখন এক্সিট করছি না, জলের বোতল নিচ্ছি, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। জল খাই, অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, একটু ছোট ব্রেক নিই, তারপর আবার উপরের দিকে উঠবো। পজ করে দেখে নেবেন, আপনার যা যদি খাওয়ার থাকে কিছু খেতে পারেন এখান থেকে। মোমো খাচ্ছি 50 টাকা করে। এগুলো টোটালটাই ক্যাফে, পেছন দিকটা যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। তাছাড়াও আশেপাশে অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে, আপনাদের মতো খাবার খেয়ে নিতে পারবেন, খাবার নিয়ে কোনো চিন্তা নেই। বাজে 5টা 23, আপনাদের তখন দেখালাম। ওখানে খাওয়া দাওয়া করে এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। উঠতেই নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি দেখা যাচ্ছে, সেই প্রাচীন যুগের সেই লোহার সিঁড়ি। জওহরলাল নেহরু, যতীন্দ্র রঞ্জন দাস, দেওয়া আছে কোথায় কী আছে, পজ করে পড়ে নিন, আপনারাও যেতে পারবেন। রুম নাম্বার 201, ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। এদিকে আহা, স্বাধীনতা সংগ্রামের গান গায়ের লোম খাড়া হয়ে গেছে। দেখুন, সত্যি কত কষ্ট করার পর আজ আমরা স্বাধীনতা লাভ করেছি। এবার বেরিয়ে যাচ্ছি। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কারারই লৌহ কপাট। এই যে আমরা ওই নিচে বসে ওখানটায় খেয়েছিলাম। রুম নাম্বার 207। সব স্বাধীনতা সংগ্রামী মহিলারা। কজন আমরা আর মহিলাদের নাম জানি, সব তো আর জানা সম্ভব না। পজ করে একবার দেখে নেবেন। সত্যি খুব সুন্দর, একটা আলাদা শিহরণ। আপনারা আসুন, এসে দেখে যান। আমাদের কলকাতার বুকে এত সুন্দর একটা মিউজিয়াম আছে, অথচ আমরা অনেকেই জানি। আমি অনেক পরেই জেনেছি অবশ্য, সত্যি কথাই। আর যখন জেনেছিলাম তখন আসার ইচ্ছা থাকলেও কোনো না কোনো কারণে আসতে পারিনি। এখন যখন এসেছি আমি তো বলবো আবার আসবো। আমি আবার যখন সময় পাবো ঠিক আবার আরেকবার আসবো। এবার ফুল ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করব। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম যুদ্ধ বিগ্রহ। রক্ত জমাট শিকল।
চলো। বক্সা ডিটেনশন ক্যাম্প, হিজলি ডিটেনশন ক্যাম্প, মেদিনীপুর সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল, প্রেসিডেন্সি জেল, সমস্ত জেলের কারা জীবনের কাহিনী ও সংগ্রামের ইতিহাস এইখানে পেয়ে যাবেন। সমস্ত কিছু বাংলা ইংরাজি দুটো ভাষায় লেখা আছে, তো যারা জানতে চান এই বিষয়ে তারা পড়ে নিতে পারবেন। যেহেতু সময় কম আছে আমি তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। চলো আবার সামনের দিকে যাই। বিদ্রোহ, ভাতৃঘাতী দাঙ্গা, কদম কদম বাড়ায়া যায় নেতাজি সুভাষচন্দ্রের। ঝাঁসি রানী বাহিনী পরিদর্শনে নেতাজি, সঙ্গে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। চল্লিশের গর্জন বাংলায়, তাম্রলিপ্ত সরকার, জাতীয় সরকার মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে। ভারত ছাড়ো আন্দোলন, ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়কের আবির্ভাব, হিজলি জেলবন্দি, হিজলি বন্দি নিবাসে গুলি চালনা, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা থেকে এখন বেরোই। আর বেরিয়ে ডান দিকে আপনাদের লিফট আছে, লিফটে করেও যেতে পারে। লিফটের ওখান থেকে বেরিয়ে আসলাম, এবার আমরা আবার এক্সিট করছি। সোমবার শুধু বন্ধ থাকে, আর মঙ্গল থেকে শুক্রবার 6টা থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর শনি রবি 6টায় একটা 7টায় একটা। আর আপনারা অবশ্যই টিকিট কাউন্টার থেকে আগে কাটিয়ে নেবেন টিকিট, কারণ টিকিট খুব লিমিটেড থাকে, সব বিক্রি হয়ে যায়। এখন বাজে 5:40, এখনও টাইম আছে। গিয়ে বাথরুম টয়লেট আগে করে আসি, জলটা রিফিলিং করে আসি, তারপরে এসে দেখবো। এখন পুরোপুরি বেরিয়ে যাচ্ছেন, আপনারা থাকুন, এখনও সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো কিসের উপর প্রজেক্টারে দেখায় সেটার উপরে বলবো। আর যদি সম্ভব হয় কিছু রেকর্ডিংও করব। টিকিট লাস্ট 5:30 অবধি দেয়, যদি স্লট অ্যাভেলেবেল থাকে তাহলে দেবে, আর না থাকলে পরে দেবে না। এখানে একটু জল রিফিলিং করে নিচ্ছি। লোকেদের জন্য ব্যাটারি কারেরও ব্যবস্থা আছে, সেটা বুকিং কাউন্টারে গিয়ে ওখানে যোগাযোগ করবেন, তারা বলে দেবে। যাই হোক, এখন আমরা টয়লেটের দিকে যাচ্ছি, ওয়াশরুমের দিকে। এই সামনেই আছে ওয়াশরুম, বাথরুম। এই যে ওয়াশরুম থেকে বেরিয়ে ডান দিকে এটা হচ্ছে তাঁতকল। এখানে সমস্ত জেলের কয়েদিদের দিয়ে বিভিন্ন যে কাজবাজ করানো হতো সেইগুলো। এটা সেলফি জোন হিসাবে ব্যবহৃত হয়। এগুলো সব তাঁতের সব মেশিনারি জিনিস। ঠিক আছে, আর অন্ধকারে কি দেখাবো, বেশি কিছু দেখাবার নেই। চলো, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হওয়ার টাইম হয়ে গেছে। সিকিউরিটি গার্ড বলছে 6:30। রাত্রিবেলায় দেখুন কত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলেছে, কত সুন্দর মায়াবী লাগছে। রাতের বেলার দৃশ্য দেখুন। যাই হোক, এখন বাজে 5:55। দেখি সাড়ে 6টায় আরম্ভ হবে, যদিও বোর্ডে দেওয়া আছে 6টা। সিকিউরিটির দাদারা বলছেন যে 6:30, একদম ঠিক কথাই বলেছে 6:30। এখন 6টা বেজে গেছে, এখনও বসানো আরম্ভ করেনি। এরপর ধীরে ধীরে বসানো আরম্ভ করবে, তারপর আপনাদের দেখাবার চেষ্টা করবো। যদি রেকর্ডিং সম্ভব হয় তো একটু দেখাবো। 6 বাজে
সিকিউরিটি দাদা চেক করেছে, এবার গিয়ে বসছি। অন্ধকারাচ্ছন্ন মায়াবী পরিবেশ, এই হচ্ছে সন্ধেবেলার পরিবেশ। এখন খালি ডিসপ্লেতে দিয়ে আছে আলিপুর সেন্ট্রাল জেল সাউন্ড অ্যান্ড লাইট শো। সব দর্শকরা ধীরে ধীরে এসে এসে যার যার সিট ইচ্ছা মতো বসছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাজে 7:30, এইমাত্র শো দেখে বেরোলাম। সত্যি অপূর্ব, না দেখলে বিশ্বাস হবে না। বিশেষত বাচ্চাদেরকে অবশ্যই দেখাবেন। আর সেই সঙ্গে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এখন এখান থেকে সিধা শিয়ালদা চলে যাব, গিয়ে বাড়ি ফিরবো। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, শুভরাত্রি। product so